আজ আবার নায়েব মফিজ এসেছিল। সামনের সপ্তাহে খাজনার দ্বিগুণ দিতে হবে। দেখুন, কেন? এবছর তো ফসল ভালো হয়নি, সবারই তো একই অবস্থা। জমিদারের হুকুম, তার নাকি নতুন ঘোড়ার গাড়ি কেনার শখ হয়েছে। কিন্তু এটা তো জুলুম। যা ফসল হয়েছে তাতে নিজেদেরই পেট চলবে না, তারপর দ্বিগুণ খাজনা দেবো কি করে? এই জুলুমের শেষ কবে হবে জালাল? আমরা কি সারা জীবন এভাবে মার খেয়ে যাব? আস্তে কথা বল বশির, দেয়ালেরও কান আছে। কেউ যদি শুনে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না। কালকে জমিদারের কাছারি বাড়িতে ডেকে পাঠাবে। সেলিম ভাই ঠিক বলেছে, কিন্তু মন তো মানে না। প্রতিদিন এই ভয় নিয়ে বেঁচে থাকা যায় না। আর কত ভয় পাবি তোরা? ভয়ের কারণে তো আজ আমাদের এই অবস্থা। জমিদার যা বলে আমরা তাই মেনে নেই, একবারও প্রশ্ন করি না। প্রশ্ন করার সাহস কার আছে? মনে নেই কত বছর আনিসের চাচার কি হয়েছিল? খাজনা দিতে দেরি হয়, কাছারি বাড়িতে ডেকে নিয়ে এমন মার মেরেছিল যে 3 মাস বিছানা থেকে উঠতে পারেনি। আমরা সংখ্যায় এতজন, আর জমিদার একা। তার লাঠিয়াল বাহিনী তার কতজনই বা আছে। আমরা সবাই যদি এক হই। এক হই? কে এক হবে, তুমি নাকি সেলিম ভাই? নায়েব মফিজের ছায়া দেখলে তো আমাদের অর্ধেক গ্রামবাসীর আত্মা শুকিয়ে যায়। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে বশির, আমি কোনো ঝামেলা জড়াতে চাই না। যেমন আছি তেমনই থাকতে চাই। খেয়ে না খেয়ে দিন কেটে যাবে, অন্তত জানটা তো বাঁচবে। জান বাঁচিয়ে রাখার নামই কি বেঁচে থাকা সেলিম ভাই? প্রতিদিন একটু একটু করে মার খাওয়াচ্ছে, একবার প্রতিবাদ করে মরাও তো ভালো। তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? আজ আবার কিছু হয়েছে? না, কিছু না। ওই গ্রামের কথাই ভাবছিলাম। আমি জানি তুমি কি ভাবছো, জমিদারের খাজনার কথা তো। শুধু খাজনা নয় ফাতেমা, এই অপমান, এই অত্যাচার আর সহ্য হয় না। আমরা কি মানুষ না? আমাদের কি কোনো সম্মান নেই? সম্মান? গরিবের আবার সম্মান কি? আমাদের কপালে যা লেখা আছে তাই হবে। তুমি এসব নিয়ে বেশি ভেবো না। জমিদারের বিরুদ্ধে গিয়ে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারেনি। তাহলে কি সারা জীবন ভয়ে ভয়ে থাকবো? আমাদের ছেলেমেয়েরাও কি এই ভয় নিয়েই বড় হবে? আমি ওসব বুঝি না। আমি শুধু বুঝি তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তুমি কোনো বিপদে পড়লে আমাদের কি হবে? আমি যদি আর চুপ থাকি তাহলে বিপদ একদিন তোমার আর আমার ঘরের দরজায় এসে কড়া নাড়বে। সেদিন পালানোর পথ থাকবে না। তাহলে তুমি কি করতে চাও? আমি এখনো জানি না, কিন্তু কিছু একটা করতে হবে। অন্যায় মেনে নেওয়াটা তো একটা অন্যায়। আমার খুব ভয় করছে। তুমি যাই করো সাবধানে করো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ভয় পেও না ফাতেমা, সৃষ্টিকর্তার ভরসা, সত্যের জয় হবেই। কি ব্যাপার জালাল, এত সকালে আমার কাছে? সব ঠিক আছে তো? না চাচা, কিছুই ঠিক নেই। আপনি তো সবই জানেন, গ্রামের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। হ্যাঁ জানি, সে তো নতুন কিছু নয়। এই জমিদার হায়দার খান যেদিন থেকে গদিতে বসেছে সেদিন থেকে গ্রামের মানুষের কপাল পুড়েছে। আপনি তো অনেকদিন ধরে এই গ্রামে আছেন। আগের জমিদার কেমন ছিলেন? আগের জমিদার আনোয়ার চৌধুরী, তিনি জমিদার ছিলেন না, ছিলেন গ্রামের অভিভাবক। মানুষের মতো মানুষ ছিলেন, প্রজাদের নিজের সন্তানের মতো দেখতেন। তার সময় গ্রামে কোনো অভাব ছিল না, কোনো ভয় ছিল না। তাহলে এমন ভালো মানুষের পর এই হায়দার খান এলো কিভাবে? সবই কপাল বাবা, সবই কপাল। আনোয়ার সাহেবের কোনো ছেলে মেয়ে ছিল না। হঠাৎ করে একদিন শুনলাম তিনি আর তার স্ত্রী দুজনেই কলেরায় মারা গেছেন। আর তার দুঃসম্পর্কের আত্মীয় হায়দার খান এসে সবকিছুর মালিক হয়ে বসলো। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগে না চাচা? দুজন একসাথে কলেরায় মারা গেলেন। অদ্ভুত তো লাগেই, কিন্তু সে অনেক আগের কথা। 40 বছর হয়ে গেল, তখন আমি যুবক ছিলাম। চাচা, আপনি কিছু একটা লুকাচ্ছেন। আমি আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আপনার মনে কোনো একটা চাপা কষ্ট আছে। পুরনো কথা ঘেটে কি লাভ জালাল? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন যা হচ্ছে সেটা নিয়ে ভাবো। পুরনো কথার মধ্যে হয়তো এখনকার সমস্যার সমাধান লুকিয়ে আছে চাচা। আমি আপনাকে ভরসা দিয়ে বলছি, আপনি যা বলবেন তা আমার মধ্যেই থাকবে। দয়া করে বলুন, আপনি কি জানেন? তুমি এই গ্রামের একমাত্র ছেলে, যার চোখে আমি আগুনের ঝলক দেখতে পাই। বাকিরা তো সব নিভে গেছে। কিন্তু যা তুমি শুনতে চাইছো তা খুব ভয়ঙ্কর। এই সত্য প্রকাশ পেলে তোমার জীবন বিপন্ন হতে পারে। জীবনের ভয় আমি করি না চাচা। প্রতিদিনের এই অপমানজনক মৃত্যুর চেয়ে একেবারে মৃত্যুই ভালো। আপনি বলুন। হায়দার খান আনোয়ার চৌধুরী কোনো আত্মীয় নয়, সে ছিল তার নায়েব।
লোভী শয়তান। আনোয়ার সাহেব তাকে বিশ্বাস করতেন, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখেনি। তার মানে হ্যাঁ বাবা, তাদের খুন করা হয়েছিল। এখন আমার কাছে বিষয়টা পরিষ্কার। একটা ভালো মানুষের জায়গায় এই শয়তানটা কোথা থেকে এলো? আচ্ছা চাচা, আজ যাই, তাহলে সময় হলে আবার আসবো। সাবধানে থাকিস বাবা। কি এমন জরুরি কথা যে এত রাত্রে এখানে ডেকে পাঠালি? আমার তো ভাবনায় ঘুমিয়ে আসছিল না। আমি একটা পথ খুঁজে পেয়েছি বশির, এই অত্যাচার থেকে মুক্তির একটা পথ। কি পথ? জমিদারের বাড়িতে হামলা করব? চল, আমি রাজি আছি। না, ওভাবে হবে না। গায়ের জন্য আমরা ওদের সাথে পারবো না। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে জমিদারের ক্ষমতার ভিড়টাই নড়ে যায়। আমি তোর কথা বুঝতে পারছি না, সোজা করে বল কি করতে হবে। জালাল কাশেম চাচার কাছে শোনা পুরো ঘটনাটা বশিরকে খুলে বলে। বলিস কি? হায়দার খান একটা খুনি, আর সে আসল জমিদারই নয়? হ্যাঁ, আর তার প্রমাণ ওই কাচারি বাড়িতে লুকানো আছে। আমাদের সেই আসল দলিলটা খুঁজে বের করতে হবে। সর্বনাশ, কাজটা তো খুবই বিপজ্জনক। কিন্তু যদি আমরা সফল হতে পারি তাহলে তো খেলা ঘুরে যাবে। ঠিক তাই। ওই দলিলটা হাতে পেলে আমরা গ্রামের সবার সামনে প্রমাণ করতে পারবো যে হায়দার খান একজন প্রতারক এবং খুনি। তার কোনো অধিকার নেই আমাদের উপর শাসন করার। তখন দেখবি গ্রামের মানুষ আর ভয় পাবে না। যার কোনো অধিকারই নেই তাকে ভয় পাওয়ারও কিছু নেই। কিন্তু কাজটা আমাদের দুজনকেই করতে হবে, খুব গোপনে। আর কাউকে এখন এটা জানানো যাবে না। গ্রামের সবাই জানলে কথাটা কোনো না কোনোভাবে জমিদারের কানে পৌঁছে যাবে। তুই একদম চিন্তা করিস না, আমার মুখ থেকে একটা কথাও বেরোবে না। এখন বল, পরিকল্পনা কি? কিভাবে ঢুকবো ওই কাচারি বাড়িতে? আমি এখনো ভাবিনি। আমাদের আগে কাচারি বাড়ির চারপাশে ভালো করে দেখতে হবে। কখন পাহারা বদল হয়, কোন দিকটা অন্ধকার থাকে, কোথায় দুর্বল জায়গা আছে, সব জানতে হবে। ঠিক আছে, কাল রাত থেকে আমি নজর রাখতে শুরু করব। তুইও রাখবি। দুজন দুদিক থেকে দেখলে সুবিধা হবে। হ্যাঁ, আর আমাদের কিছু বিশ্বস্ত লোক দরকার হবে, যারা শেষ মুহূর্তে আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু তাদের এখনই কিছু বলা যাবে না। গ্রামের আনিসকে বিশ্বাস করা যায়। চুপচাপ হলেও ছেলেটা ভালো, আর তার চাচার উপর হওয়া অত্যাচারের কথা সে বলেনি। ঠিক আছে, সময় হলে আমরা আনিসের সাথে কথা বলবো। আপাতত আমাদের লক্ষ্য হলো কাচারি বাড়ির ভেতরে খবর জোগাড় করা। ওই দেখ, পাহারা বদল হচ্ছে। রাত 2টো নাগাদ ওরা জিমুতে শুরু করে। উত্তর দিকের দেয়ালটা বেশ পুরনো, ওখান দিয়ে ঢোকার চেষ্টা করা যেতে পারে। কিন্তু দেয়ালের ওপাশে কি আছে আমরা জানি না। যদি কারোর সামনে গিয়ে পড়ি তাহলে সব শেষ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। জমিদারের নায়েব মফিজের একজন বিশ্বস্ত লোক আছে, নাম আফতাব। সে গ্রামেরই ছেলে, কিন্তু টাকার জন্য সব করতে পারে। তাকে দিয়ে আমরা কি করব? সে তো জমিদারের কুকুর। আমরা তাকে ব্যবহার করব। সে প্রায়ই রাতে নেশা করে গ্রামের পশ্চিমে বটগাছের নিচে যায়। আমরা যদি তাকে ধরতে পারি তাহলে ভয় দেখিয়ে কাচারি বাড়ির ভিতরে সব খবর বের করে নিতে পারবো। কিন্তু সে যদি পরে সব মফিজকে বলে দেয়? সেই ব্যবস্থা আমি করব। একবার আমাদের কাজ হয়ে গেলে তাকে এমন ভয় দেখাবো যে সে নিজের নামও ভুলে যাবে। ঝুঁকি তো নিতেই হবে জালাল, ঝুঁকি না নিলে কিছুই হবে না। ঠিক আছে, তাহলে কাল রাতেই আফতাবকে ধরতে হবে। যা করার সাবধানে করতে হবে। তোমরা এখানে কি করছো? চুপচাপ যা বলবো তাই করবি, না হলে তোর গলাটা এখনই নামিয়ে দিয়ে যাব। আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও ভাই। আমরা তোকে কিছুই করব না, যদি তুই আমাদের কয়েকটা প্রশ্নের সত্যি উত্তর দিস। কি প্রশ্ন? আমি সব বলবো, যা জানি সব বলে দেব। কাচারি বাড়ির বড় ঘরের দেয়ালের ভিতর কি কোনো গোপন কোঠরি আছে? তোমরা কিভাবে জানলে? হ্যাঁ আছে, পুরনো জমিদার আনোয়ার চৌধুরীর আমলের বানানো। এখন ওটা বন্ধই থাকে। ওটা খোলার উপায় কি? ওটা একটা পাথরের পেছনে। দেয়ালের একটা বিশেষ নকশার ইটে চাপ দিলে পাথরটা সরে যায়, কিন্তু নায়েব সাহেব কাউকে ওটার কাছে যেতে দেন না। কাচারি বাড়ির ভেতরের নকশাটা তুই আমাদেরকে এনে দিতে পারবি? কোন ঘরে কে থাকে, কোথায় অস্ত্র রাখা থাকে, সব? হ্যাঁ পারবো, আমাকে ছেড়ে দাও, আমি সব করে দেব। যদি তুই আমাদের সাথে চালাকি করার চেষ্টা করিস বা এই কথাটা জমিদার বা নায়েবের কানে যায়, তাহলে মনে রাখবি তোর পুরো পরিবারকে আমরা খুঁজে বের করব। না না, আমি কিছু বলবো না,
আমি একটা কথাও বলবো না। ঠিক আছে, কাল সন্ধ্যায় এই নকশা নিয়ে তুই আমাদের সাথে বিলের ধারে দেখা করবি। যদি না আসিস তাহলে আমরা তোর বাড়িতে চলে আসব। এবার যা। কাজ হবে তো? ও আমাদের ধোকা দেবে না তো? ওর চোখের ভয়টা দেখেছিস? ও ধোকা দেওয়ার সাহসই পাবে না। এখন আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। জালাল ভাই, তোমরা যা করতে যাচ্ছ তা খুবই বিপজ্জনক। আমি তোমাদের সাথে আছি, কিন্তু আমার ভয় করছে। ভয় পাওয়ারই কথা আনিস, কিন্তু এই ভয়কে জয় করতে না পারলে আমরা কোনোদিনও মুক্তি পাবো না। আমরা শুধু আমাদের জন্য লড়ছি না, আমরা পুরো গ্রামের জন্য লড়ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়ছি। আফতাবের দেওয়া নকশা অনুযায়ী আমরা সব পরিকল্পনা করে ফেলেছি। অমাবস্যার রাতে আমরা কাচারি বাড়িতে ঢুকবো। সেদিন চারপাশে ঘুরকুটে অন্ধকার থাকবে। আমি আর বসির ভেতরে যাব। আনিস, তুমি বাইরে পাহারায় থাকবে। কোনো বিপদ দেখলে পাখির ডাক ডাকবে। আমরা ছোটবেলায় খেলতাম, মনে আছে? মনে আছে, কিন্তু তোমরা যদি ধরা পড়ে যাও? যদি ধরা পড়ি তাহলে তুমি সোজা কাশেম চাচার কাছে চলে যাবে। তাকে গিয়ে সব বলবে। তিনিই বাকি গ্রামবাসীকে জানাবেন যে আমরা কিসের জন্য লড়াই করছিলাম। আমরা মরলে শহীদের মৃত্যু মরবো আনিস, চোরের মতো মরবো না। ঠিক আছে ভাই, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমরা তোমার উপর ভরসা রাখি। এখন শুধু সেই রাতের অপেক্ষা। এই সেই ঘর। আফতাবের কথা অনুযায়ী ওই নকশা করা ইটটা এটাই হবে। হ্যাঁ, কিন্তু চারপাশে একবার ভালো করে দেখে নে, কেউ জেগে নেই তো? না, সব শান্ত। নায়েব মফিজ তার ঘরে ঘুমাচ্ছে, জমিদারও তার মহলে। এখন যা করা তাড়াতাড়ি করতে হবে। জালাল সাবধানে দেয়ালে নকশা করা ইটটাতে চাপ দেয়। দেয়ালের একটা অংশ সরে গিয়ে একটা ছোট কুঠুরি বেরিয়ে আসে। ভুলে গেছে, ভিতরে একটা লোহার সিন্দুক দেখা যাচ্ছে। চল তাড়াতাড়ি বের করি। তালা ভাঙতে হবে। সাথে যা এনেছিস বের কর। এনেছি, কিন্তু শব্দ হবে না তো? আস্তে আস্তে চেষ্টা করতে হবে, আর কোনো উপায় নেই। বসির একটা কোটা থেকে এসিড বের করে তালায় ঢেলে দেয়। তালার ভিতরের লকটা গলে গিয়ে তালাটা খুলে যায়। খুলেছে, দেখ ভিতরে কি আছে। পেয়েছি। বসি দেখ, এই সেই আসল দলিল, আনোয়ার চৌধুরীর সিলমোহর। পেরেছি, আমরা পেরেছি জালাল। আস্তে, এখনো কাজ শেষ হয়নি। এটা নিয়ে আমাদের সাবধানে বেরিয়ে যেতে হবে। হঠাৎ বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা যায়। কে ওখানে? এত রাতে ঘরের ভেতরে কিসের শব্দ? সর্বনাশ, মফিজ জেগে গেছে। এখন কি হবে? পালানোর কোনো পথ নেই, লড়াই করতে হবে। চোর তোরা? এত বড় সাহস! দাঁড়া, আজ তোদের জ্যান্ত পুঁতে ফেলবো। মফিজ চিৎকার করে লাঠিয়ালদের ডাকতে শুরু করে। জালাল ও বসির কিছু বোঝার আগে লাঠিয়াল তাদের ঘিরে ফেলে। দলিলটা কোনোভাবে লুকাতে হবে। কিন্তু তার আগে একজন লাঠিয়াল জালালের হাত থেকে দলিলটা কেড়ে নিয়ে মফিজের হাতে দেয়। ও, তাহলে এই জন্য তোদের এত সাহস? ভেবেছিলে এই পুরনো কাগজ দিয়ে আমাদের ভয় দেখাবি? তোদের কপাল খারাপ। জমিদার সাহেব আজ রাতেই তোদের বিচার করবেন। নিয়ে আয় এদের। গ্রামবাসী, তোমরা সবাই দেখে নাও এই দুই বেঈমানকে। এরা আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল। এরা শুধু চোর নয়, এরা তোমাদের শত্রু। এরা গ্রামের শান্তি নষ্ট করতে চায়। জালাল ভাই এমন কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। চুপ থাকো সেলিম ভাই, এখন কিছু বলার সময় নয়। আমি এদের এমন শাস্তি দেব যা দেখে ভবিষ্যতে আর কেউ আমার বিরুদ্ধে যাওয়ার সাহস পাবে না। এদের দুজনের মাথা আজ এখানে সবার সামনে কেটে ফেলা হবে। গ্রামবাসীর মধ্যে একটা কান্নার রোল ওঠে। আমরা চোর নই, আমরা সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিলাম। এই জমিদার একজন খুনি আর প্রতারক। চুপ কর বেঈমান, মরার আগে এখনো বড় বড় কথা। আপনার আসল নাম হায়দার খান নয়, আপনি ছিলেন আগের জমিদার আনোয়ার চৌধুরীর নায়েব। আপনি তাকে আর তার স্ত্রীকে বিষ দিয়ে খুন করে এই জমিদারি দখল করেছেন।
কি প্রমাণ আছে তোর কাছে? মিথ্যে কথা বলে তুই বাঁচতে পারবি না। প্রমাণ আমাদের হাতেই ছিল, সেই আসল দলিল, যা প্রমাণ করে যে আপনি এই জমির মালিক নন। আপনার নায়েব সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। হুজুর, এ পাগল হয়ে গেছে। দেখুন, এই সেই কাগজ। হ্যাঁ, এটাই তো সেই দলিল। এটা তো আমারই মালিকানার প্রমাণ। তোমরা সবাই দেখো। ভিড়ের মধ্য থেকে কাশেম চাচা এগিয়ে আসে। দাঁড়ান জমিদার সাহেব, আমি এই দলিলটা একবার দেখতে চাই। তুমি কে বড়? তোমার এত সাহস হয় কি করে? আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ, কিন্তু আমি 40 বছর আগে সেই রাতটার সাক্ষী। আমি জানি কোনটা আসল দলিল আর কোনটা নকল। কাশেম এগিয়ে গিয়ে হায়দার খানের হাত থেকে দলিলটা নেয়। এটা জাল। আসল দলিলে আনোয়ার চৌধুরীর সিলমোহরের ছাপ ছিল, সেটা এখানে নেই। চুপ কর বড় শয়তান, তুইও এদের দলে আছিস। ধর ওকে। লাঠিয়ালরা কাশেমকে ধরতে এগোলে হঠাৎ জালাল তার সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করে। গ্রামবাসী ভাই সব, আর কতদিন চুপ করে থাকবেন? আপনারা কি দেখতে পাচ্ছেন না সত্যটা কি? এই লোকটা আমাদের সবাইকে ঠকিয়েছে। আমাদের বাপ দাদাদের জমি সে জোর করে দখল করে রেখেছে। আজ যদি আমরা চুপ করে থাকি, তাহলে আমাদের পরের প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। হয় আজ আমরা মরবো, না হয় এই জালিমকে শেষ করব। আমি কসম খেয়ে বলছি, আমি যা বলছি তা সত্যি। আমি নিজে চোখে হায়দার খানকে আনোয়ার সাহেবের খাবারে বিষ মেশাতে দেখেছিলাম। ভয়ে আমি গ্রাম ছেড়ে পালিয়েছিলাম, কিন্তু আজ আর আমি ভয় পাই না। মরতে হলে সত্য কথা বলে মরবো। পুরো গ্রামের মানুষ একসাথে গর্জে ওঠে। আপনার পালানোর সব পথ বন্ধ জমিদার সাহেব। আজ আপনার বিচার এই গ্রামের মানুষ করবে। হায়দার খান আর মফিজকে বেঁধে ফেলা হয়। জালাল সেই আসল দলিলটা খুঁজে বের করে, যেটা মফিজ ফেলে দিয়েছিল। এই দেখুন, এই সেই আসল দলিল, যা এই কাচারি বাড়ির গোপন কুঠরি থেকে আমরা উদ্ধার করেছি। কাশেম চাচা, আপনি দেখুন। হে বাবা, এটাই আসল দলিল। এই তো সেই সিলের দাগ। আজ 40 বছর পর আনোয়ার সাহেবের আত্মা শান্তি পেল।